এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে পাওয়া গেল কোটি টাকার ইয়াবা। দর্শক, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় বসে অপরাধীরা আজ এমন এক দুঃসাহস দেখিয়েছে যা শুনলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পিকার লাগানো বিলাসবহুল সাদা রঙের টয়োটা গাড়ি, সামনে পেছনে ভিআইপি প্রোটোকলের চরম দম্ভ। দূর থেকে দেখলে যে কেউ স্যালুট দিয়ে পথ ছেড়ে দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর স্টিকার লাগানো একটি গাড়ি থেকে ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে? বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইয়াবার চালান আসে টেকনাফ দিয়ে। এই কাজটি আগে একা করতো বদি। বদি এখন বধ হয়ে গেছে, ওনার ভাষায় বদি এখন বধ হয়ে গেছে। এখন ওই এলাকার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী কি কাউকে দিয়েছেন, বা কাউকে কি তিনি শনাক্ত করেছেন? ওইটা কি স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পেরেছেন? এরকম কিন্তু খুব স্লো মোশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাসটা তিনি দিয়েছিলেন। শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতে পারে। হাসিনার মন্ত্রীরা যেরকম জনগণকে হুমকি ধামকি দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, জনগণের এজেন্সিকে রেসপেক্ট করতো না, জনগণের গণতান্ত্রিক দাবি এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখাতো না, বরং সেগুলো বিভিন্নভাবে ট্যাগিং ফ্রেমিং করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, দমন করার চেষ্টা করতো। বিএনপি সরকার একই পথে হাঁটছে। পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই সরকারের মাদকের সাথে, মাদক ব্যবসার সাথে জড়িত। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য আপনি কিভাবে খণ্ডন করবেন? নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলছে এবার তো স্বরাষ্ট্রমন্ত্রীকে, সরকার বিএনপির নেতাদেরকে প্রমাণ করতে হবে যে না, আমরা এটার সাথে জড়িত নয়। আপনি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনের চেয়ে 2-4 দিন পরীক্ষা পিছানো কোনোদিন বড় হইতে পারে না। আপনার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না। আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে চাই না, আমরা আপনাকে চাই না। আমরা আগামী 24 ঘন্টা টাইম দিলাম তাকে। শেখ হাসিনা যেমন দেশটা ধ্বংস করে দিয়েছে, এখন বিএনপি সরকার দেশটা ধ্বংস করছে। কারোর হাতে দেশ নিরাপদ না। এই দেশ শেষ হয়ে গেছে। এই দেশ ঠিক করার মতো কোনো মানুষ নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে দাঁড়িয়ে দম্ভের সাথে বললেন সংবিধান সংস্কার কমিটি, এটা নাকি কোনো সংবিধানে নাই। এটা যদি সংবিধানে না থেকে থাকে 2026 সালের নির্বাচনও কোনো সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে। সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর চালানোর কথা ছিল ঢাকা শহরে রিক্সা। এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। এই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলে দিয়ে নতুন বাংলাদেশের অভিমুখ তারা সেট করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা ছাত্র জনতাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে আপনারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হবেন, আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য হবে। কী সেই ভিডিওগুলো, কী সেই কৌতূহল জানতে হলে, দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে হবে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে কয়েকটি খুচরা আলাপ করব, তবে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয়ই আপনাদের জানা থাকা দরকার এবং স্বচ্ছ ধারণা থাকা দরকার। এই জন্য মূলত কোনো স্পেসিফিক বিষয়ে না গিয়ে আজকে অন্তত 3-4টা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা একটা ভিডিও দিয়ে শুরু করি। এই ভিডিওটা আগে একটু দেখুন। যাকে দেখলেন, এই ছেলেটাকে তো আপনারা ইতিমধ্যেই হয়তো নাম জেনে গেছেন। ওর নাম লামিন ইয়ামাল, স্পেনের ফুটবলার। মাত্র 19 বছরে পা দিল, 18 শেষ করে 19 বছরে পা দিল। এই যে স্পেন গতকাল যে ফ্রান্সের সাথে জিতে ফাইনালে গেল, স্পেনকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে এই লামিন ইয়ামাল। মুসলিম ঘরের সন্তান, অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। তার মা এক, বাপ ভিন্ন, তার একটা ছোট ভাই আছে। যাই হোক, আলাপ সেটা না। ফ্রান্সের সাথে স্পেন জয়লাভ করার পরে ফিলিস্তিনের পতাকা নিয়ে সে সারা মাঠ ঘুরে বেরিয়েছে। যদিও এই ঘটনার পরে যারা ওই সাম্রাজ্যবাদের দোসর আছে সারা পৃথিবীতে,
এই সাম্রাজ্যবাদের দোসরেরা, এই মাস কিলার যারা, এরা এই লামিন ইয়ামালকে সমালোচনায় জর্জরিত করেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, তার পাশে কেউ দাঁড়ায় নেই। তবে হ্যাঁ, কেউ না দাঁড়ালেও স্পেন সরকার ঠিকই লামিন ইয়ামালের পাশে দাঁড়িয়েছে। এবং স্পেন সরকার আপনারা জানেন এর আগেও ফিলিস্তিন ইস্যুতে নিরঙ্কুশভাবে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে এবং জায়নবাদীদের প্রচণ্ড সমালোচনা করেছে। তাহলে আমরা আমাদের সমর্থন আগামীতে স্পেনের জন্য কিন্তু তুলে রাখতেই পারি। নিজের পক্ষে লামিন ইয়ামালের জন্য হলেও সমর্থনটা কিন্তু আমরা সেখানে ব্যক্ত করতে পারি, আমরা তার পাশে দাঁড়াতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে হরিদাস চন্দ্র, নামটি আপনারা শুনেছেন। রয়ের এজেন্ট, বাংলাদেশে বিজেপি তাকে এখানে পাঠিয়েছিল একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। এই হরিদাস চন্দ্র ওই যে গাইবান্ধায় যে 82 ফুট উঁচু রামের মন্দির স্থাপিত হচ্ছিল, এইটার মূল কারিগর, মূল হোতা। এই মাল আবার কে তা আবার জানেন তো? এর আগে কয়েকদিন আগে আপনারা জানেন বাংলাদেশে 2 জন রয়ের গুপ্তচর গ্রেপ্তার হয়েছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তৎপরতায়। যে 2 ব্যক্তি গ্রেপ্তার হয়েছে সেই 2 ব্যক্তি বাংলাদেশের রয়ের সাথে তার কানেকশন পাওয়া গেছে, তাদের পেন ড্রাইভ, হার্ড ডিস্ক এগুলো ঘেটে তার ওইখানের কানেকশন পাওয়া গেছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সব উদ্ধার করা হয়েছে। এবং সে এইখান থেকে যে সীমান্ত দিয়ে পার হয়ে ওই পারে যেত, সেখানে গিয়ে একজন উচ্চপদস্থ বিএসএফ কর্মকর্তার সাথে প্রথমে দেখা করতো, তারপরে ওইখান থেকে সে বিএসএফ এর গাড়িতে করে পার্শ্ববর্তী একটা ক্যান্টনমেন্টে সে ঢুকতো। 2 জনই দীর্ঘদিন ধরে বাংলাদেশের গোয়েন্দারা তার পিছনে লেগে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সেই 2 ব্যক্তির সাথে এই হরিদাস চন্দ্রের আবার যোগসূত্র পাওয়া গেছে। এখন এই হরিদাস গ্রেপ্তার হওয়ার পরে এদেশে আওয়ামী লীগ এবং ভারতের যারা পেইড এজেন্ট আছে, তথাকথিত বুদ্ধিজীবী বা সুশীল সমাজ, কালচারাল ফ্যাসিস্ট এবং রয়ের দালাল যারা আছে, আর সাথে তো এক শ্রেণীর হিন্দু সম্প্রদায় আছেই, তারা এইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হরিদাস চন্দ্রকে রাম মন্দির স্থাপনের জন্য গ্রেপ্তার করা হয়েছে, এই মর্মে তারা প্রচারণা চালাচ্ছে। কিন্তু মূলত পক্ষে হরিদাস চন্দ্রকে কিন্তু রাম মন্দির স্থাপনের জন্য গ্রেপ্তার করা হয়নি, যদিও এই হরিদাস চন্দ্র রাম মন্দির স্থাপনের জন্য রয়ের কাছ থেকে কয়েকশো কোটি টাকা বাংলাদেশে এনেছে। কিন্তু তাকে মূলত গ্রেপ্তার দেখানো হয়েছে শেখ হাসিনার আমলে। সে ভারতে গিয়ে তৌহিদুর রহমান নাম ধারণ করেছিল, তারপরে ওখান থেকে বাংলাদেশে আবার এসেছে, এখানে এসে হরিদাস চন্দ্র নাম ধারণ করেছে। শেখ হাসিনার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, শেখ রেহানার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর মাধ্যমে 35 কোটি 9 লক্ষ টাকা, প্রায় কম বেশি কিছু, সেটা পাচার করেছে বাইরে। এবং এই টাকা সে অবৈধভাবে বাংলাদেশের মানুষদের কাছ থেকে জোর করে আদায় করেছে বিভিন্ন মাধ্যমে। সে এসির মিস্ত্রি ছিল, ওই যে ফ্রিজ ট্রিজ এসি এগুলো সারত। সেই ব্যক্তি এই যে টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে এনে শেখ হাসিনার সাথে যোগসূত্রের মাধ্যমে এরপরে সর্বশেষ রয়ের কাছ থেকে টাকা নিয়ে এইখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য রাম মন্দির স্থাপন করছিল বাংলাদেশে। বাংলাদেশে কিন্তু রামের পূজা হয় না, এটা আপনারা একটু মাথায় রাখবেন। বাংলাদেশে হিন্দুরা যে পূজা করে, এই পূজা হয় লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, এইগুলোর পূজা হয়। বাংলাদেশে কিন্তু কোনো রাম ভক্ত, রামের পূজারি নাই। রাম পূজা হয় হচ্ছে অযোধ্যায়, মনে আছে না? অযোধ্যার সেই বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির স্থাপন করেছে, এটা হয়। সুতরাং বিভ্রান্ত হবার কিছু নেই। হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে সরকার খুব ভালো একটি কাজ করেছে। এর আগে যেমন ইউনূস সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বড় ধরনের একটা বিপদ থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করেছিল, বিএনপি সরকারকে আমরা একবার স্যালুট দিতে চাই। অন্য মামলায় হলেও এই কুচক্রীকে, এই দেশদ্রোহীকে গ্রেপ্তার করে খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আমরা তৃতীয় আরেকটি খবরে চলে যাচ্ছি। আপনারা জানেন এই আজ আমি যখন ভিডিও করছি, অর্থাৎ 15 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর স্টিকার লাগানো একটি গাড়ি থেকে 6000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে? বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইয়াবার চালান আসে টেকনাফ দিয়ে। এই কাজটি আগে একা করতো বদি, বদি এখন বধ হয়ে গেছে, ওনার ভাষায় বদি এখন বধ হয়ে গেছে। এখন ওই এলাকার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী কি কাউকে দিয়েছেন, বা কাউকে কি তিনি শনাক্ত করেছেন? ওইটা কি স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পেরেছেন? এরকম কিন্তু খুব স্লো মোশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাসটা তিনি দিয়েছিলেন। বাবু গয়েশ্বরচন্দ্রের সেই কথার হুবহু প্রমাণ আজকে পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে
সেই গাড়িতে ইয়াবা নিয়ে যাবে সাধারণ মানুষ? না, এটি বিশ্বাস হবার কথা নয়। মজার ব্যাপার হচ্ছে এখানে আবার দুইজন নারী ছিল। এই দুই নারী ওই যখন ইয়াবা উদ্ধার হচ্ছিল, তারা তাদের মুখটা এমন ভাবে ঢাকছিল, আকাম করার সময় মনে থাকে না। আকাম যখন ঘটে তখন পা দেখাবে কিন্তু মুখ দেখাবে না। অন্য সময় কিন্তু সেটা না, অন্য সময় মুখ ঢাকার কথা বললেই হয়েছে। ওরে বাপরে বাপ, প্রগতি কাকে বলে, শাহবাগী কাকে বলে, একেবারে সেগায়া ওঠে নিজের স্বাধীনতা। বাংলাদেশের রাজনীতিবিদরা কত বড় দেশদ্রোহী হলে তারা একটা দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য নিজের দেশে এইভাবে মাদক নিয়ে আসে এবং সেটি যুব সমাজের ভিতরে ছড়ায় দেয় কিছু টাকার লোভে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কি বিবৃতি আসে, কি বক্তব্য দেন, এইটা শোনার অপেক্ষায় থেকে আমরা সর্বশেষ যে চ্যাপ্টারে যাচ্ছি সেটি আপনারা জানেন। ছাত্রদের যে আন্দোলন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ নিয়ে, এই আন্দোলনের মাত্রা ইতিমধ্যেই অতিক্রম করে গেছে, সীমা ছেড়ে গেছে। এখানে ছাত্রদের ভিতরে ইতিমধ্যেই আওয়ামী লীগ ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে এবং ভারত ঢুকে পড়েছে। এই আন্দোলন খুব তাড়াতাড়ি যদি না থামানো যায় তাহলে আমাদের কাছে মনে হচ্ছে খুব বড় ধরনের একটা বিপর্যয় ঘটতে যাচ্ছে। কারণ অনেক অছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা বলবো পুলিশকে আরো ধৈর্যের পরিচয় দিতে, কোনো ছাত্রের গায়ে তিল পরিমাণ যেন টোকা না দেওয়া হয়। যারা প্রকৃতপক্ষেই ছাত্র তাদেরকে ভালোবেসে বুঝিয়ে কাউন্সিলিং করে তাদেরকে এই আন্দোলন থেকে ফেরাতে হবে। কারণ তাদেরকে এইটা বোঝাতে হবে যে তোমরা যে আন্দোলন করছো এই আন্দোলনটা তোমাদের হাতে নাই, এটা আওয়ামী লীগ এবং ভারতের হাতে চলে গেছে। তোমরা যদি এখন এখান থেকে আন্দোলন স্থগিত না করো তাহলে এই পুরা দায়িত্ব তোমাদের ঘাড়ে গিয়ে পড়বে। এটি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ঘরে ফেরাতে হবে। এখন এই আন্দোলনের ভিতরে যে ভারত ঢুকে পড়েছে তার প্রমাণ কি? এর প্রমাণ আপনারা দেখেছেন, ভিডিওগুলো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এক জায়গায় পুলিশ ঠেকাতে যাচ্ছে, ঠিক ওই আন্দোলনকারীদের ভিতর থেকে একজন থাবা দিয়ে পুলিশের মাথা থেকে ক্যাপ কেড়ে নিয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার হাতে অস্ত্র ছিল। যদিও এইখানে ছাত্রদল একটু বাড়াবাড়ির পরিচয় দিচ্ছে। ছাত্রদলকে বলবো, ছাত্রলীগ কিন্তু এই কারণে ধ্বংস হয়েছে। আপনাদের এত বাড়াবাড়ির দরকার নেই। সরকারি বাহিনী আছে, সরকার আছে, সরকার এটি ট্যাকেল দেবে। আবার এইটা ছাত্রদেরকে ধরে বিভিন্ন প্রশ্ন, কোথায় কোথায় মারধর করা হয়েছে। ছাত্রলীগ আর ছাত্র দলের ভিতরে তাহলে পার্থক্য কোথায়? আবার এক জায়গায় স্লোগান দিচ্ছে শিবিরের চামড়া তুলে নিব আমরা। আরে ভাই, এখানে শিবির আসলো কেন? তুমি এসেছো ছাত্রদের আন্দোলন বন্ধ করতে, এখানে শিবিরের চামড়া তোলা কেন? তুমি কি মুচি ভাই? ও ভাই, যারা আপনারা এই স্লোগান দিচ্ছেন আপনারা কি মুচি নাকি কষাই, কোনটা? আমরা তো জানি চামড়া নিয়ে কারবার করে হচ্ছে মুচি অথবা কষাই। প্রথমে কষাই চামড়া খুলে নেয়, খুলে নিয়ে ওই চামড়া মুচির কাছে দেয়, মুচি পরে তার বাকি কাজটুকু করে। তা তুমি কি মুচি? তুমি কি কষাই? তুমি আরেকজনের চামড়া তুলে নিবা কেন? এটা কোন ধরনের স্লোগান? যার স্লোগানের ভিতরে এই সন্ত্রাসী লুকিয়ে থাকে সে মানুষ হয় কি করে, সে ছাত্র হয় কি করে? ছাত্রদের স্লোগান কেন হবে যে অমকের চামড়া তুলে নেবো আমরা? একটা একটা শিবির ধরে ধরে জবই করে কারা? ছাত্র শিবিরকে তো কখনো আমরা এই ধরনের স্লোগান দিতে দেখি নাই যে একটা একটা ছাত্র ধর বা একটা একটা লীগ ধরে ধরে জবই কর। ছাত্র শিবিরের মুখে এই ধরনের স্লোগান কখনো কেউ শুনেছেন? তো স্লোগান যাদের এরকম উগ্র হয় তারা, তাদের চিন্তা চেতনা, তাদের মস্তিষ্ক, তাদের আচার আচরণ উগ্র হবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয় কয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে আপনাদের মতামতটা জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতে পারে। হাসিনার মন্ত্রীরা যেরকম জনগণকে হুমকি ধামকি দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, জনগণের এজেন্সিকে রেসপেক্ট করতো না, জনগণের গণতান্ত্রিক দাবি এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখাতো না, বরং সেগুলো বিভিন্নভাবে ট্যাগিং ফ্রেমিং করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, দমন করার চেষ্টা করতো। বিএনপি সরকার একই পথে হাঁটছে। অর্থাৎ বিএনপি সরকারের সামনে আমি বিপদ দেখছি। আমি প্রথমে বলিনি যে আমরা বিএনপি সরকারের শুভাকাঙ্ক্ষী। বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে উগ্রবাদ, জঙ্গিবাদ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির নেতৃত্বে এখন আমাদেরকে স্থিতিশীল হতে হবে। জামাত, এনসিপি শুড কোঅপারেট বিএনপি গভর্নমেন্ট, কোনো সন্দেহ নেই। আমরা বিএনপিকে উগ্রবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিঃসন্দেহে কোঅপারেট করছি। কিন্তু জনগণের গণতান্ত্রিক দাবি দেওয়ার প্রতি যদি বিএনপি সরকার শ্রদ্ধা না দেখায়, সেই পুরনো আওয়ামী লীগ সরকারের মতো যদি ট্যাগিং ফ্রেমিং করে, তখন জামাত, এনসিপি চাইলেও বিএনপিকে রক্ষা করতে পারবে না। আমরা তখন বিএনপিকে আর কোঅপারেট করতে পারবো না। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অত্যন্ত বিজ্ঞ, জ্ঞানী, গুণী একজন পার্লামেন্টারিয়ান, কিন্তু মাঝে মাঝে
এমন ভাবে কথা বলেন মনে হয় না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেধাবী স্টুডেন্ট ছিলেন, কারণ আমরা তো করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা জানি যে কার দূর কত দূর। শিশির মনির তো স্পষ্ট করে বলেছেন যে সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে মনে হয় না যে তিনি স্টুডেন্ট লাইফে ভালো স্টুডেন্ট ছিলেন, ভালো পড়াশোনা করেছেন বলে মনে হয় না। তিনি বলছেন অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী এখন গর্ত থেকে বের হয়েছে। শিক্ষার্থীরা টানা 2 দিন আন্দোলন করেছে, আন্দোলন এখনো থামেনি, বিরতি, বাট যে কোনো সময় এই আন্দোলন আবার ছড়িয়ে পড়তে পারে। আমি আবারও বলি যে এখানে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে, এটা একমাত্র সমাধান আমি বলছি না, তবে পদত্যাগ করানো এটা বিএনপির জন্য নিরাপদ। তবে এহসানুল হক মিলনের ক্যারিয়ারে রেড স্পট পড়ে গিয়েছে, তাকে এমনিতেই হয়তো বিদায় নিতে হবে, কিন্তু বিএনপি এখন তাকে পদত্যাগ করিয়ে তাদের শক্তিহীনতা প্রমাণ করতে চায় না। কিন্তু বিএনপির একটা গ্রুপ এহসানুল হক মিলনের মন্ত্রিত্ব প্রায় খেয়ে দিয়েছেন বলা যায়, প্রায়। শিক্ষার্থীরা আন্দোলন করেছে, জনজীবনের ব্যাপক ভোগান্তি আমরা দেখেছি, পুরো ঢাকার শহর ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ ছিল, এবং অন্যান্য মহানগরীগুলো একদম মহাসড়ক, বরিশাল, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় মহাসড়ক, ঢাকার সাথে যোগাযোগের প্রধান সড়ক একদম শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছিল। রোগীরা হাতে ক্যানোলা পরে স্যালাইন লাগিয়ে হেঁটে গিয়েছে, এটাও আমরা দেখেছি, অনেক ভোগান্তি দেখেছি। ওই স্বরাষ্ট্রমন্ত্রী তো কোনো কথাবার্তা বলেন না, চুপচাপ। পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী তো সর্বমন্ত্রী, শিক্ষামন্ত্রী একের পর এক নরম সুরে কথা বলেছেন, শিক্ষার্থীদের দাবি দয়া বেশিরভাগই মেনে নিয়েছেন বা মেনে নেওয়ার কথা বলেছেন, কিন্তু সর্বমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই বললেন না। অথচ দেশে একটা আন্দোলন, জনজীবনের ভোগান্তি, রাস্তাঘাট আটকে আছে, এই বিষয়ে তার কথা বলা উচিত ছিল। তিনি চুপচাপ। যেই এখন আন্দোলনে একটু বিরতি, শিক্ষার্থীরা আপাতত মাঠে নাই, কিন্তু মাঠে নামতে কিন্তু সময় লাগবে না, এই সময় এসে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বলছেন যে অল্প কিছু শিক্ষার্থীদের আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না সরকার, এবং অন্য পক্ষের ইন্ধন আছে, কেউ না কেউ সরকারকে বিব্রত করতে চায়। এর মানে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটা একটা অর্গানিক আন্দোলন, এটাকে একটা মহল এর পিছনে ইন্ধন দিচ্ছে, সরকারকে বিব্রত করতে চায়, এগুলো কি? এটা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এবং অর্গানিক আন্দোলন, আমরা দেখেছি। হ্যাঁ, এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ না কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকতে পারে, আওয়ামী লীগ গুজব ছড়িয়েছে, এই বিষয়ে আমরা সতর্ক করেছি। কিন্তু অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলন মানে, তাহলে আপনি কি অনেক শিক্ষার্থী বা সব শিক্ষার্থীরা মাঠে নামলে খুশি হতেন? এখন দাবি আদায় করাতে হলে কি জুলাইয়ের মতো সব শিক্ষার্থীরা মাঠে নামতে হবে? যা নেমেছে শিক্ষার্থীরা, যত শিক্ষার্থীর আন্দোলন, এর ধাক্কাই তো আপনারা সামলাতে পারেন। বিভিন্ন মহাসড়ক তো এই যারা নেমেছে তারাই আটকে দিয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলেনি, এরা যখন মাঠ ছেড়ে দিয়েছে তখন গাড়ি চলেছে। তা জনগণের ভোগান্তির কোনো দাম নাই। আর আন্দোলনের দাবিগুলো যৌক্তিক না অযৌক্তিক, আপনি এগুলো নিয়ে কথা বলেন, কিন্তু অল্প কিছু শিক্ষার্থীদের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার, এবং আন্দোলনের পিছনে অন্য কারো ইন্ধন দেখা, ষড়যন্ত্র দেখা, এটা শিক্ষার্থীদের এজেন্সিকে অসম্মান করা, শিক্ষার্থীদের ছোট করা। শিক্ষামন্ত্রী যেরকম শিক্ষার্থীদেরকে ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি বলে কটাক্ষ করেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের অল্প কিছু বলেও স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষ করলেন, ছোট করলেন। শিক্ষার্থী প্রথম কথা হচ্ছে অল্প না, আর দ্বিতীয় কথা অল্প হলো তাদেরকে আপনি কি গুরুত্ব দিবেন না? তাহলে অঘটন ঘটার পর গুরুত্ব দিবেন? এটা তো হাসিনা মার্কার কথা হলো। বরং অল্প শিক্ষার্থী আন্দোলন করলেও সেটা যদি যৌক্তিক হয় আপনি সেটা বিবেচনা করবেন, আপনি তাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, আমাদের কোমলমতি জেনজি শিক্ষার্থীরা যদি একটু বাড়াবাড়ি করে থাকে তাহলে তাদেরকে বুঝাবেন, মাঠে যে তাদের সাথে কথা বলবেন। কিন্তু এমন ভাবে কথা বলছেন যে অল্প কিছু শিক্ষার্থী আন্দোলন করছে, অন্য কারো ইন্ধন আছে, সরকারকে বিব্রত করার চেষ্টা, আপনি তাদেরকে শত্রু জ্ঞান করছেন কেন? এটা দেখেন, এই অতি কথনের কারণে কিন্তু সরকার ডুবে। তা বিএনপি সরকারকে যারা ডুবাবে তাদের মধ্যে এহসানুল হক মিলন তো অলরেডি ভয়াবহভাবে ডুবিয়েছেন। অলরেডি পুরো সরকার শিক্ষার্থীদের মন থেকে উঠে গেছে, শিক্ষার্থীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে, তাদেরকে ফার্মের মুরগি বলেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলছেন তাতে সরকারের প্রতি শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হবে। এটা ভবিষ্যতে সরকারের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। আপনি কতদিন আন্দোলন দমিয়ে দমন করে বা সলচাতুরি করে টিকিয়ে রাখবেন? বরং এখানে শিক্ষার্থীদেরকে কনভিন্স করাটা জরুরি, তাদের সাথে সলচাতুরি জরুরি না। আমি তো মনে করি শিক্ষার্থীরা, বিপুল সংখ্যক শিক্ষার্থী আন্দোলন করেছে বা এখনো করছে, এবং এই সংখ্যা এটা পুরোপুরি স্বতঃস্ফূর্ত। এখানে বিএনপির কোনো মন্ত্রী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে ছাত্রদলের ছাত্রীদের না পাঠিয়ে তিনি নিজে যদি রাজপথে যেতেন, শিক্ষার্থীদের সাথে কথা বলতেন, বা মাহদি আমিনকে পাঠাতেন, সেলফি তুলতেন, ছেলেদেরকে যদি বুঝাতেন যে আমরা দেখছি, তোমরা তো একই, তোমাদের সম্মান আমাদের ছেলেদের সম্মান একই কথা, আমরা তোমাদের এজেন্সিকে রেসপেক্ট করি, এবং ওদের দাবি হয়তো কার্যত মেনে নেওয়া হয়েছে, যা বলেছে সবই মেনে নেওয়া হয়েছে, জাস্ট একটা দাবি, পদত্যাগের দাবিটা পূরণ হয়নি। এখন ঠিক আছে, এখন মুরব্বী মানুষ, তোমাদের শিক্ষক সমতুল্য, তোমাদের পিতৃতুল্য, তিনি তো দুঃখ প্রকাশ করেছেন, তোমরা ফিরে যাও, এভাবে সরাসরি মন্ত্রীরা বা সিনিয়র কেউ যদি যে বোঝাতেন, ওরা মুহূর্তের মধ্যে রাজপথ ছেড়ে দিত, কারণ এটা ওইরকম কোনো ইস্যু না যে গুলি খেয়ে হলেও আন্দোলন করবে। কিন্তু না, তা তো করেনি, বরং এই আন্দোলনকে ছোট করে দেখেছে। তবে জুলাই চেতনা যে জাগ্রত আছে আন্দোলনের ফলে তো সরকার দেখেছে। এতে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে অল্প কিছু শিক্ষার্থীদের আন্দোলনে গুরুত্ব দিচ্ছেন, আবার শিক্ষার্থীদেরকে বলছে যে পরীক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে জল ঘোলার চেষ্টা করছে স্বার্থন্বেষী মহল, এটা শিক্ষার্থীদের ছোট করা, তাদের আন্দোলনের অধিকার বা গুরুত্ব, যৌক্তিকতাকে অস্বীকার করা। আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাসের সুযোগ নেই, অথচ এই আন্দোলনের সাথে অটোপাসের কোনো সম্পর্ক নেই, পরীক্ষা বাতিলেরও কোনো সম্ভাবনা নেই, বিষয় না। যদি সরকার নিজেই পরীক্ষা আবার নেওয়ার একটা বিষয় দিয়েছেন, আর এক প্রকার তো বাতিল করা হয়েছে যে আবার নেবে,
শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন করেনি, তাদের যে 3 দফা 6 দফা বা যে দফা এগুলোর মধ্যে এরকম বিষয় ছিল না, অথচ তাদের সাথে ট্যাগ করে ফ্রেমিং করা হচ্ছে। তো শিক্ষার্থীরা একটু থেমেছে, এই সুযোগে স্বরাষ্ট্রমন্ত্রী একটু হ্যাডম দেখাচ্ছেন যে না না বিএনপি সরকার দুর্বল না, তাদের শক্তিহীনতা না, তারা সব আন্দোলন করে না, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন। এটা বুমেরাং হতে পারে, এর ফলাফল উল্টো হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের প্রতিবাদ জানালাম। শিক্ষার্থীদেরকে এভাবে ছোট করে বক্তব্য দেওয়া কিছুতেই উচিত নয়। তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন এবং ভিডিওগুলোর বিস্তারিত আলোচনাগুলো শুনলেন। এই ভিডিওর সাপেক্ষে বা এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের লিখে জানিয়ে দিন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানিয়ে দিন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।